যখন আমি শুরু করলাম ১৮ বছর বয়স থেকে হলিউডে, তখন থেকেই আমি আ একটা বড় শিক্ষা পেলাম যে এটা বিজনেস এবং আমার নাম্বার 1 জিনিস মাথায় রাখতে হবে যে প্রোডিউসার, এক্সিকিউটিভ প্রোডিউসার হোক, স্টুডিও হোক, আমার এই মানুষগুলাকে হ্যাপি রাখতে গেলে প্রফিট করতে হবে। বয়স ১৫-১৬ বছর তখনও কিন্তু আমি বাংলাদেশেও নাটক করেছি, টেলিভিশন ড্রামা করেছি, সিরিয়াল করেছি অ্যাক্টর হিসেবে। প্রিয় দর্শক, তানভীর তারেক শোতে মূলত এই স্টুডিওতে আমি অনেক মানুষকেই ডেকেছি, অনেক রকম কথা বলেছি, গান নিয়ে, নাটক নিয়ে বা সিনেমা নিয়ে। আজ যার সাথে আমি অনলাইন ভার্সনে ঢাকা টু এলএ অর্থাৎ লস অ্যাঞ্জেলেসের সাথে কথা বলেছি, তার নাম আসিফ আকবর। না, কণ্ঠশিল্পী আসিফ আকবর না, তাকে আমরা সহসা চিনেছি ইমান9-এর ডিরেক্টর প্রডিউসার হিসেবে, যিনি হলিউডের বেশ কজন তারকার সাথে বাংলাদেশি তারকা মার্চ করে ছবিটি করেছেন। কিন্তু আসিফ আকবরকে কি আমরা বাংলাদেশি গণমাধ্যম বা বাংলাদেশিরা চেনাতে পেরেছি? যে ছেলেটি মাত্র $600 হাতে নিয়ে পড়াশোনা করেছেন ফিল্ম অ্যান্ড মিডিয়াতে এবং অনেক স্ট্রাগল করে নিজে নিজ পায়ে দাঁড়িয়ে এখন বর্তমানে 32 ফিল্মসের সাথে সে অ্যাজ এ প্রডিউসার, কো প্রডিউসার, ডিরেক্টর, রাইটার হিসেবে কাজ করেছেন। যে ছেলেটি একেবারে স্বপ্নভুক হয়ে একটি প্রোডাকশন বয় হিসাবে কাজ করেছিলেন এই কারণে যে মেল গিবসন সেই ছবিতে কাজ করছেন বলে, এবং প্রোডাকশন বয় হিসাবে কাজ করতে করতে তিনি স্বপ্ন গেঁথেছিলেন যে কোনো একদিন এই মেল গিবসনকে তিনি ডিরেক্ট করবেন, এবং সেটি সম্ভব হয়েছে। সম্প্রতি মুক্তি পেয়েছে তার নিজের পরিচালনায় এবং লায়ন গেট প্রোডাকশনের প্রযোজনায়। লায়ন গেট প্রোডাকশন যারা হলিউড মুভি দেখেন তারা বুঝতে পারছেন যে লায়ন গেট কত বড় জায়ান্ট একটা কোম্পানির নাম। সেই কোম্পানির একক ডিরেক্টর বাংলাদেশি একজন তরুণ, তার নাম আসিফ আকবর। ছবির নাম বনিয়ার্ড, যাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মেল গিবসন, আরও অনেকে রয়েছে। তো সবচেয়ে বড় কথা, সবচেয়ে গর্বের বিষয় হচ্ছে এই ছেলেটিকে নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে বিশ্ব গণমাধ্যমে তার মুভি নিয়ে যতটা রিভিউ আলোচনা হচ্ছে, বাংলাদেশি গণমাধ্যম বা আমরা হয়তো খেয়ালই করছি না বা তাকে নক করছি না। প্রায় দীর্ঘ একটি ইন্টারভিউ নিয়েছি আসিফ আকবরের, জানার চেষ্টা করেছি তার ভিশন, তার এই স্বপ্ন জয়ের গল্প। এটি হয়তো আমাদের অবিশ্বাস্য একটা ফ্যান্টাসি মনে হতে পারে, কিন্তু এই ছেলেটি সেটি জয় করেছেন। বনিয়ার সম্প্রতি মুক্তি পেয়েছে এবং সেই ছবি এবং তার হলিউড জয়ের গল্প আমরা শুনব। চলুন আমরা ভ্রমণ করি আসিফ আকবরের গল্প। সবাইকে স্বাগত জানাচ্ছি তানভীর তারেক শো। এই শোটি একসাথে দেখছেন কোলহল পডকাস্ট, স্বাধীন মিউজিক অ্যাপ, টিভি ইউএসএ সহ 5টি প্ল্যাটফর্মে। আজকে যার সাথে কথা বলবো বাংলাদেশের তিনি অন্যতম গর্বের একটা সাবজেক্ট। শুধু তাই না, বাংলাদেশের বংশোদ্ভূত এই পর্যায়ের হলিউডে ঠিক কোর লেভেলে এর আগে কখনো কেউ কাজ করেছেন কিনা সেটিও আসলে আমার একটা বড় প্রশ্ন। একই সাথে খুবই বিনয়ী, খুবই মেধাবী আসিফ আকবর বাংলাদেশে বা আমরা পরিচিত হয়েছি লাস্ট ইমান9 ছবিটির মাধ্যমে, বাট তার ক্যারিয়ার বা ফিল্ম জার্নিটা তারও আগে। আমরা বাকিটা একদম অন স্ক্রিনে আড্ডাতেই সারি। আসিফ, আমার নাম তানভীর তারেক, আমি আপনার ভীষণ ভক্ত। কেমন আছেন বলেন? হ্যালো, আসসালামু আলাইকুম তানভীর ভাই, এন্ড থ্যাংক ইউ আপনার এই শোতে আসতে পেরে আমার ভালো লাগছে। আপনার কথা অনেক শুনেছি, সো থ্যাংক ইউ এই অপরচুনিটির জন্য। নো নো, ইটস মাই ডিউটি। শুরুতে এইভাবে জানতে চাই যে ধরেন ইউ আর সো লুকেটিভ, হ্যান্ডসাম, একটা কোর জায়গা আছেন, আসলে অন স্ক্রিনের প্রতি একটা লোভ মোহ থাকে। আপনি ব্যাকইয়ার্ডে কাজ করার বিষয়টা অনুপ্রেরণা নিশ্চয় পরিবার একটা বড় বিষয়, তারপরে এই গল্পটা কিভাবে বলবেন যে কেন নির্মাতা হতে চাইলেন? নির্মাতা হওয়ার একটা আমার অ্যাকচুয়ালি টার্গেট ছিল যে আমি গল্প বলবো এবং সিনেমা বানাবো বা টেলিভিশনের কাজ করব, এরকম সবসময় আমার একটা আশা ছিল ছোটবেলার থেকে। যখনই আমার মানে আর্লিয়েস্ট মেমোরি আমার আছে, সবচেয়ে পুরনো মেমোরি হচ্ছে আমার যখন ৩-৪ বছর বয়স, তখনকার আমার বেশ অনেক মেমোরি আছে যে আমি ম্যাচুরিটিটা যখন আমার
হওয়া শুরু হলো ৩-৪ বছর বয়স থেকে। তখন আমি ওই ফিল্ম দেখে অনেক কিছু শেখা শুরু করলাম। টেলিভিশন, ফিল্ম তখন তো ওইভাবে বুঝতাম না যে আসলে এই জিনিসটা কি যেটা আমি দেখছি এই বক্সের হুম, ভিতরে। হুম, আমার কাছে মনে হতো এটা একটা অন্য দুনিয়া বা একটা বা এই ক্যারেক্টার গুলো হয়তো ছোট মানুষ, এর ভিতরে আমাদের একটা গল্প বলছে এরকম। সো আস্তে, আস্তে ওই কনসেপ্টটা যখন বড় হওয়ার সাথে, সাথে আমার ম্যাচুরিটিটা আসলো যে রাইট। ফিল্ম এবং এই গল্পগুলা কিভাবে বলা হয়। তখন হুম, আমার হুম, সবসময় ওই ফ্যাসিনেশনটা ছিল যে আমি যা টিভিতে দেখছি টেলিভিশনে আমি সেটা করতে চাই বড় হয়ে। ওকে, তো ওকে। তখন মনে হতো যে ঠিক আছে হয়তো অ্যাক্টর হলেই যে ক্যামেরার সামনে কাজ করলেই গল্পগুলা বলা যায়। তো আমি শুরু করেছি একদম চাইল্ড আর্টিস্ট থেকে ছোটবেলা থেকে আমি আম আ স্টেজ থিয়েটার নাটক করতাম। বাচ্চাদের থিয়েটার নাটক। তারপরে আস্তে, আস্তে ওইখান থেকে টেলিভিশনের সামনে কাজ করা শুরু করলাম। যখন আমার টিনেজ বয়স ১৫-১৬ বছর তখনও কিন্তু আমি বাংলাদেশেও নাটক করেছি, টেলিভিশন ড্রামা করেছি, সিরিয়াল করেছি অ্যাক্টর হিসাবে। তো ওই ওকে। সময়েও আমার আ আ বেশ মানে ওই ফ্যাসিনেশনটা ছিল সবসময় যে আসলে এই পুরাটা তৈরি হয় কিভাবে পুরা জিনিসটা। শুটিং থেকে শুরু করে এডিটিং, ডেলিভারি, প্রি-প্রোডাকশন প্রতিটা ফেজই আমার কাছে কিন্তু মানে একটা আ খুব মানে ইন্টারেস্টিং লাগতো। যে প্রতিটা পার্টি হচ্ছে এই পুরা জিনিসটাকে দর্শকের সামনে তৈরি করে। সো তখন আমি যখন অভিনয় করতাম, তখন আমার হুম, হুম। কাছে আস্তে, আস্তে মনে হতো বিশেষ করে তখন তো আমি অনেক জুনিয়র আর্টিস্টও ছিলাম। ১ম মানে বাচ্চা হিসাবে শুরু করছি। জি। তখনই আমার কাছে মনে হতো যে আসলে এই ক্যামেরার সামনে আর্টিস্ট একটা পুতুলের মতো। আমরা আসলে আমাদের নিজস্ব ওরকম রাইট। ফ্রিডম নিয়ে ওই গল্পগুলা বলতে পারতাম না। সো তখন থেকে আমি যখন দেখা শুরু করলাম যে আসলে কিভাবে মানে কার কি আ জব মানে কাজটা কি? একটা ডিরেক্টরের কাজ কি? একটা এডিটরের কাজ কি? একটা ক্যামেরাম্যানের কাজ কি? তখন থেকে আমার মনে হলো যে না আমি তো মনে হয় ভুল পথে যাচ্ছি যদি আমি আমার নিজস্ব গল্প আচ্ছা, বলতে আচ্ছা। চাই। আমি আগে থেকে লেখালেখি করতাম। আমার ছোটবেলা থেকেই অভ্যাস ছিল যে গল্প লেখা, একটা ছোট জি, বই জি। বা স্ক্রিপ্ট ফরম্যাটেও একটা গল্প জাস্ট গল্প লেখা ক্যারেক্টার দিয়ে-টিয়ে। তো তখন আমি আসলে সিরিয়াসলি শুরু করলাম লেখালেখি। তারপরে আমার বন্ধু-বান্ধবের সাথে আমি আ হোম ভিডিও, হোম মুভি বানানো শুরু করলাম। তারপরে আমার যখন ১৬ বছর বয়স তখন আমি ১ম প্রোডাকশন এ নামি। টেলিভিশনের আমি কিছু প্রোডাকশনস করি ওই সময় প্যাকেজ প্রোগ্রাম, তারপরে ডকুমেন্টারি, ছোটখাটো কিছু ড্রামা। আচ্ছা, ওইখান আচ্ছা। থেকে ১৬ আমার বছর শেখা। বয়সে। জি, আচ্ছা, জি। আচ্ছা। এবং আমার তো হাই স্কুল আমি তো বড় হয়েছি আমেরিকাতে ২ বছর জি, জি। বয়স আপনি থেকে। 18 এ 2007 এ মেবি কলম্বিয়া কলেজে আ জি, অ্যাডমিট। কিন্তু আমার কলেজ লাইফ এর আগে আমার যখন হাই স্কুলে আমি পড়ি ১৫-১৬ বছর তখন থেকেই আমার একটা প্রোগ্রাম ছিল হাই স্কুলে ক্লিভল্যান্ড, ওহাইওতে। এটা হচ্ছে রেডিও অ্যান্ড টেলিভিশন প্রোগ্রামস। আচ্ছা। রেডিও অ্যান্ড টেলিভিশন প্রোডাকশনস সরি। তো ওইখানে আমার মিডিয়ার সবকিছু মানে বেসিক সবকিছুই ওইখান থেকে ট্রেনিং নেওয়া। ওই হুম, 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 হুম। ইনস্টিটিউট থেকে। ওই সময় আমার অর্ধেক বেলা আমার রেগুলার হাই স্কুল প্রোগ্রাম গুলা থাকতো, ক্লাসগুলা থাকতো। দেন নেক্সট হাফ আ ডেটা আমার প্রতিদিনই এই রেডিও অ্যান্ড টেলিভিশন প্রোডাকশনস এর ক্লাস থাকতো। তো ওইটা আমার ২ ওকে। বছর ছিল। আমার ১৬ বছর থেকে ১৮ বছর পর্যন্ত আমার এই রেডিও অ্যান্ড টেলিভিশন মিডিয়া ক্লাসটা আমাকে অনেক কিছু শেখাইছে। আর এই প্রোডাকশনের আ সাইডটা। ওইখানে আমি এডিটিং থেকে শুরু করে ক্যামেরার কাজ থেকে শুরু করে ডিরেক্টিং, রাইটিং, প্যাকেজিং মানে টেলিভিশনের যা সেক্টর থাকে ওইগুলা সবকিছু একটা মোটামুটি ট্রেনিং নিয়ে আমি তখন বুঝতে পারলাম যে আসলে আ আসল কাজটা কোথায় হয়? বিহাইন্ড দ্য সিনস মেইন হিরো রাইট। মূলত ডিরেক্টরই থাকে। সেটা আপনি সেই বয়সে বুঝেছেন। আচ্ছা, জি। আমি একটু জানতে চাই যে এখন ফিল্ম এন্ড মিডিয়া নিয়ে পড়াশোনা করে স্বপ্ন দেখে। কিন্তু আপনার বয়সের রেঞ্জ এবং আপনার যে সাকসেস এর রেট সেটা আমি গত কয়েকদিন ধরেই পড়াশোনা করার চেষ্টা করছি, আপনাকে একটু জানার চেষ্টা করছি। সেক্ষেত্রে এই যে সাকসেস এর বিষয়টা বা একদম গ্লোবাল প্ল্যাটফর্ম এ আপনি যখন কলম্বিয়াতে পড়াশোনা করলেন বা আপনি ভিশনটা ১ম সাপোর্ট আপনার অ্যাজ এ প্রোডিউসার হিসাবে ওখানকার কোর লেভেলে কাজ করার সেই ১ম স্বপ্নর জায়গাটা কে হেল্প করেছিল? আপনি কার কথা বলতে চান? আমার সাপোর্টিভ বেশ অনেক মানুষই। আমাদের এই বিশেষ করে আমাদের ইন্ডাস্ট্রিতে গ্লোবালি আমি বলব শুধু বাংলাদেশে নয় হলিউডেও, বলিউডেও একই। আ এখানে ডেফিনিটলি একা কেউ আম টিকে থাকতে পারে না রাইট। ইন্ডাস্ট্রিতে। বিশেষ করে এতদিন মানে আমি তো মানে কেবল আমার কাছে তাও মনে হচ্ছে আমি শুরু করছি কেবল। ২০ বছর পরে এসেও। আমি ইন্ডাস্ট্রিতে ছোটবেলা থেকে ২০ বছর আমার হতে যাচ্ছে প্রফেশনাল লাইফ বাহ! মিডিয়াতে। বাহ!
সো সেইখানে আমি বলবো প্রথম 10 বছরই গেছে অনেক ট্রায়াল এন্ড এরর এবং স্ট্রাগলিং এর ভিতর দিয়ে। তারপরে এখনো আমি মনে করি যে আমি এখনো শিখছি। আমাদের এই একটা জিনিস এই মিডিয়ার লাইনে, যেটা আপনিও ভালোভাবে জানেন, যে প্রতিটা কাজ থেকেই কিন্তু আমরা শিখি, প্রতিটা গল্পর থেকে, প্রতিটা আলাপের থেকে, যা আমরা এখন আলাপ করছি এখান থেকেও আমরা একটা কিছু শিখবো আমাদের আগামী কাজে লাগানোর মতো। সো আমি সবসময় ওরকম ওপেন মাইন্ড নিয়ে কাজ করি এবং মানুষের সাথে আমি কোলাবোরেশন হিসাবে খুব ভালোভাবে মানে কাজ করতে পছন্দ করি, লাইক মাইন্ডেড মানুষ। তো সেরকম আমার ওই সেই 20 বছর আগের জার্নি তো শুরু প্রফেশনাল লাইফ থেকে এই ইন্ডাস্ট্রিতে, বাট তারও আগে আমি বলবো আমার ছোটবেলার থেকে, পরিবারের থেকে শুরু, যেটা আমার মা বাবা, দাদা দাদি, চাচা চাচি, ফুপা ফুপুরা যেই শিক্ষাটা আমার দিয়েছে একটা হিউম্যান বিইং হিসাবে, একটা একটা জি, মানুষ হিসাবে, এবং এরকম একটা মিক্স কালচারাল সোসাইটিতে বড় হয়ে আমি মাল্টি কালচারাল এবং মাল্টি ল্যাঙ্গুয়েজ শিখে বড় হয়েছি, কিন্তু তার মধ্যে আমার ওই রুট লেভেলটা সবসময় বাংলাদেশের সাথে ওই কানেকশনটা ছিল এবং টানটা ছিল। এই যে মাসুদ আচ্ছা। রানা যে ফিল্মটা আমি বানালাম MR9, এই গল্প কিন্তু আমি আমেরিকাতে বড় হয়েও 3-4 বছর বয়স থেকে শুনে এসেছি এই গল্পগুলো, এবং আমার ওই ইনভিশন ওইভাবেই আমি বড় হয়েছি। এবং আমি প্রতিটা স্টাইলের, এবং প্রতিটা স্টাইল মানে কি প্রতিটা ল্যাঙ্গুয়েজ বলবো না, বাট হলিউডের বলেন, বলিউডের বলেন, বাংলাদেশের ঢালিউড ইন্ডাস্ট্রি বলেন, মোটামুটি আমি অনেক ফিল্ম দেখে বড় হয়েছি। সো আমার কাছে ওই মিক্স কালচারাল ফিল্মটাও একটা একটা নর্মাল বিষয় ছিল, যেটা অনেক বাচ্চাদের থাকে না বড় হওয়ার সময়। জি, জি। প্লাস তার সাথে সাথে তো আমার তো ইন্সপিরেশন ছিলই, আমি যা দেখতাম বলিউডের হোক, বাংলাদেশের হোক, হলিউডের হোক, আমার হিরো ছিল এরকম। বাংলাদেশের একদম। একটা হিরো যাকে আমি ফলো করতাম, সালমান শাহ আমার বেশ প্রিয় ছিল ওই সময়। ওই তারপরে নাসিরুদ্দিন শাহ, অমিতাভ বচ্চন, সালমান খান, শাহরুখ খান যখন শুরু করছে ওগুলো দেখতেন। আমার দেখা। তারপরে ওই আচ্ছা। সাথে সাথে সিলভেস্টার স্ট্যালোন, আর্নল্ড শোয়ার্জনেগার, হলিউডের। আমি কখনোই কিন্তু আলাদা ভাবে দেখতাম না, আমি জাস্ট দেখতাম ফাইন, যে এই ফাইন। ঠিক আছে, এটা এই গল্পটা বাংলায় হচ্ছে, এই এই হ্যাঁ, হ্যাঁ। মানুষটা এখন বাংলায় আমার ইয়ে করছে। সো আমার কাছে আপনার সবসময় মনে হতো যে চিন্তাধারাটা চিন্তাধারাটা অলওয়েজ আপনার গ্লোবালি ছিল একেবারে কৈশোর থেকেই। অলওয়েজ এরকম অলওয়েজ, দারুণ। এবং এবং আমার আপনাকে মা বাবাও বেশ ফ্রিডম দিয়েছে আমার ওই সময়, ছোটবেলায়ও আমার ওইভাবে কখনো রিস্ট্রিক্ট করে নাই যে না এটা দেখা যাবে না, ওইটা দেখা যাবে না। আম, আপনার so, বিখ্যাত বাবা মার নাম আমরা জানি, তারপরে একটু যদি অন স্ক্রিনে বলেন। জি, আমার বাবা হচ্ছে এনায়েত আকবর মিলন। উনি এবং কালচারালি বেশ ইনভলভ বাংলাদেশে অনেক আগের জি। থেকে। তারপর আমার মা তাহমিনা আকবর, রুমি। ওনারা বেশ আমারে মেন্টালি অনেক সাপোর্ট দিয়েছে, যেহেতু আমি আমেরিকাতে বড় হয়েছি। আমাদের কালচারে এবং সাউথ এশিয়ান বিশেষ করে সোসাইটিতে সবসময় মা বাবা এবং ফ্যামিলি পরিবার পুশ করে যে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা কোনো একটা প্রফেশনাল, গ্যারান্টি প্রফেশনাল লাইফে যাওয়া, বিজনেস হোক বা যেটাই হোক না কেন। ওই সময় ওইটা একটা টাফ পিরিয়ড ছিল কনভিন্স করা আমার অন্যান্য ফ্যামিলি মেম্বার্সদের, যখন আমি এটাতে শুধু তো একটা হবি হিসাবে না, আমি সবসময় প্রথম থেকে ছোটবেলা থেকে এটা আমি দেখতাম যে এটাই আমার প্রফেশন। যখন আমি ছোটবেলায় 7-8 বছর বয়সে থিয়েটার করতাম, তারপরে যখন আমি মডেলিং করতাম, যখন আমি টেলিভিশনে কাজ করতাম, সবসময় আমার কাছে মনে হতো যে এটাই আমার প্রফেশন। সো ওই আমার প্যারেন্টস এবং আমার পরিবারের কাছ থেকে যেই সাপোর্ট এবং মোটিভেশনটা আমি পেয়েছি, ওইটা আমার জন্য একটা খুব বড় কি ফ্যাক্টর ছিল। ওই দারুণ। যে যে আমি যে ফ্রিডম ভাবে আমি নিজেকে ওইভাবে মানে দেখতে পেরেছি যে না, আমি বড় হয়ে আসলে আমি ফিল্ম বানাতে পারবো। তো চমৎকার। এবং খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো বিষয় হচ্ছে আপনি শেকড়টা আসলে ভুলতে চাননি, শুধু ভোলেননি আপনি, বরঞ্চ শেকড়টা নিয়ে সবসময় থেকেছেন, কাজ করার চেষ্টা করেছেন। যেমন আমি নাফিজ বিন জাফর, আপনি নিশ্চয়ই চিনবেন, টেকনিক্যালি যে অস্কার বিজয়ী 3 বার। আমি তার ইন্টারভিউ যখন নিয়েছি জি তখন জি আসলে জি, হ্যাঁ, ওনার সাথে আমার পরিচয় আছে। জি জি, জি, অবশ্যই থাকার কথা। এবং তখন একই এই ভিশনারি গুলো অনেকখানি মিল। আমি একটু আসিফ আপনার কাছ থেকে জানতে চাইবো যে আমি বনিয়াডে একটু পরে আসি। তার আগে একটু জানতে চাইবো যে আপনার প্রথম যে প্রোডাকশন, যেটি মূলত ওখানকার বেশ কিছু মানুষ খুব অ্যাপ্রিসিয়েট করে, যেই অ্যাপ্রিসিয়েশন গুলো আপনার স্বপ্নের জায়গা ছিল, এরকম কিছু অভিজ্ঞতা যদি একটু বলতেন ওখানকার। আমি ওইটা বলবো, প্রথম থেকে আমার যখন আমি ওই
স্কুল লাইফ থেকে ছোটখাটো কাজ করা শুরু করলাম, এক্সপেরিমেন্টাল কিছু কাজ ওই সময় যখন আমি হাই স্কুলে ছিলাম। তখন আমার আশেপাশের অনেকে যারা মানে কখনো চিন্তা করে নাই যে আমি হয়তো এই লাইনে আসলেই যাব কিনা, সিরিয়াসলি তখনও নেয় নাই। আমার কিছু ওই সময়কার কাজ দেখে তখন হঠাৎ করে সবাই সিরিয়াস হওয়া শুরু করলো যে না আসলে ওর ভবিষ্যৎ হয়তো আছে, যে সিরিয়াসলি নিচ্ছে। তো ওই সময় আমি কিছু স্কুল লাইফে কিছু প্রোডাকশন ছোটখাটো বানাইছিলাম, যেটা আমার টিচাররা দেখে, আমার বন্ধু বান্ধব, অন্যান্য কিছু অডিয়েন্সও ওই সময় পাবলিকলি অডিয়েন্সে দেখানো হয়েছিল। ওই সময় থেকে প্রথম আমার ওই মোটিভেশনটা আসে যে না, তুমি হলিউডে যাও, তোমার টিকে থাকো, তোমার একটা ফিউচার আছে। সো ওইখান থেকে আমার মোটিভেশনটা শুরু হয়। তারপরে তো আমি যে এলএতে আসলাম, 18 বছর বয়সে আমি লস অ্যাঞ্জেলেসে হলিউডে মুভ করি প্রফেশনালি। তখন থেকে কাজ করাও শুরু করলাম হলিউডের প্রোডাকশনস গুলাতে। আস্তে আস্তে প্রতিটা প্রোডাকশন যে আস্তে আস্তে মানে বড় হওয়া শুরু করলো, ডিফারেন্ট হওয়া শুরু হলো। সো ওইখান থেকে আমি মানে অনেক কিছুই আমি প্রতিটা প্রজেক্ট থেকে আস্তে আস্তে আহ, শুধু শেখা না, বাট একটা রিসোর্স হিসাবে আমি গ্যাদার করা শুরু করলাম, যে একটা ফিল্মের থেকে আরেকটা ফিল্মের কানেকশন আস্তে আস্তে আমার অটোমেটিকলি বড় হওয়া শুরু হলো। বিকজ আমার কাজ অ্যাপ্রিসিয়েট করা শুরু করছে আমার আশেপাশের যারা ছিল। আস্তে আস্তে দেখে বুঝতে পারছে যে না, ওর মধ্যে ডিরেকশন করার মতো মানে ক্যাপাবিলিটি আছে। রাইট, সো রাইট, রাইট। আমি সবসময় মনে করতাম যে আমার এই প্রজেক্টটাই হচ্ছে সবচেয়ে বড়, এই প্রজেক্টটাই হচ্ছে সবচেয়ে ভালো। কিন্তু যখনই ওইটা কমপ্লিট করতাম তখন আমার কাছে মনে হতো যে ঠিক আছে, আগামীতে কি করতে পারি, যে এটা এটার থেকেও আরো বড় হতে পারে, বেটার হতে রাইট। পারে। সো এবং আমার এটা সবসময় সৃষ্টিশীল, মোটিভেশন ছিল এরকম যে আরো আগায় যাব, আরো এরকম। রাইট, সৃষ্টিশীল মানুষদের এটা থাকে যে পরেরটা তাড়না। তো সেক্ষেত্রে ধরেন আপনি যখন শুরুর কাজটা করলেন বা ওই সময়ের, কারণ ওটা একটা গ্লোবাল মিক্স কালচার কান্ট্রি অবশ্যই ইউএসএ, এবং সেখানে নিশ্চয়ই আপনি আপনার বাংলাদেশি কাউকে পাননি, বিভিন্ন দেশের অন্যান্য কলিগদের পেয়েছেন। তো তাদের সাথে এই ফাইটটা এবং ওই স্ট্রাগল মোমেন্টটা বেসিক্যালি কি ছিল আপনার ওই তাদের সাথে কোর লেভেলে কাজ করার ক্ষেত্রে? আমার জন্য সবসময় একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট ছিল এখানেও কাজ করা, বিকজ আমি এখানে বড় হয়েছি। আমি জি। বলতে গেলে আমেরিকানাইজড ভেরি মাচ। আবার যখন আমি বাংলাদেশেও কাজ করা শুরু করলাম আমার 15-16 বছর বয়সে, তখন আমি ওইখানে বেশ অন স্ক্রিনের কাজ করেছিলাম, বেশ কয়েকটা টিভি সিরিয়াল, ড্রামাতে। ওই সময় আবার অন্যরকম একটা এক্সপিরিয়েন্স ছিল বাংলাদেশের মানুষের, এবং ওই মিডিয়াতে কাজ করে। এবং এখন যে গ্লোবালাইজেশনটা আছে আমাদের মিডিয়া ওয়ার্ল্ডে, ওই সময় তো 2004, 5, 6 এর সময়, ওই সময় তো আরো ডিফারেন্স ছিল দুই দিকের ইন্ডাস্ট্রি। ওই সময় কেবল বাংলাদেশে এইচডি ক্যামেরাগুলো আসতেছে। আমি অ্যাকচুয়ালি প্রথম যে সোনি এইচডি ক্যাম ট্যাম এগুলা আমি এখান থেকে অ্যাকচুয়ালি নিয়ে যাই, ওইখানে প্রোডাকশনস আমি আচ্ছা, আচ্ছা, ইউজ আচ্ছা। করছিলাম। সো ওই সময় থেকে আমি ডিফারেন্সটা দেখা শুরু করেছি, যে বাংলাদেশের ইন্ডাস্ট্রি কিভাবে অপারেট করে এবং ওইটার সিস্টেমটা কিরকম, মানুষজন কাজ করে কিভাবে, চিন্তাধারা কিরকম। এবং যেখানে ম্যানুয়াল লেবারটা, ওইখানে তো টেকনোলজিরও আমাদের ওই সময় বেশি একটা অ্যাডভান্সমেন্ট ছিল না বাংলাদেশে। ওইখানে হুম, অনেক হুম। ম্যানুয়াল ক্রিয়েটিভ থিঙ্কিং এর থ্রু দিয়ে আমাদের অনেক কাজ করতে হতো। যেখানে কিন্তু আমার অনেক শিক্ষা হয়েছে বাংলাদেশে কাজ করে ওই সময়। কেন আমরা যেই ফ্যাসিলিটিস গুলো এখানে পেতাম হুম, আমেরিকাতে হুম। বসে, টেকনোলজি ওই সময় সেইগুলা বাংলাদেশে ওই সময় ছিল না। সো আমাদের স্বাভাবিক। এক্সট্রা চিন্তা করতে হতো, ক্রিয়েটিভলি আরো বেশি ফোকাস করতে হতো যে এটা কিভাবে করা যায়। সো ওইখান থেকেও আমি অনেক কিছু শিখছি। প্লাস এখানে যখন আমি কাজ করছি, অনেকে আবার ওই সিস্টেমটা জানতো না যে বাংলাদেশে কিভাবে হয় বা অন্য দেশে শুটিং কিভাবে হয়। তা আমি ওকে। দুইটা মিক্স করা শুরু করছি। তখন এখানেও অনেকে অ্যাপ্রিসিয়েট করছে আমি বাংলাদেশে যে কাজ করছি, আবার বাংলাদেশের মানুষ আমি এখানে কি কাজ করছি ওগুলা অ্যাপ্রিসিয়েট করা শুরু করলো। তো আমি সবসময় তখন থেকে আমি মানে একটা ক্লিয়ার ভিশন দেখতে পেরেছিলাম যে ব্রিজটা তৈরি করতে হলে কোথায় জি। কোথায় হয়তো লিংক লাগানো যেতে পারে। তো ওই সময় তো আমার বয়সও অনেক কম ছিল, আমার ওই ওই নেটওয়ার্কটা ছিল না ওইভাবে। আস্তে আস্তে যখন আমি হলিউডে কাজ করা শুরু করলাম, তখন আমি বুঝতে পারলাম যে আমার অ্যাটলিস্ট একটা পথে 100% ফোকাস করতে হবে। আমি দুই জায়গায় কাজ করে ওই রাইট। ওইটা অ্যাকমপ্লিশ করতে পারবো না, ব্রিজটা তৈরি করতে পারবো না। সো আমি তখন 2009-10 এর দিক থেকে আমি পুরোপুরি ফুল ফোকাস করলাম হলিউডে, যে আমি না, আমি হলিউড ফিল্ম মেকার, হলিউডে আমার ক্যারিয়ার, এখানে আমার আগে এস্টাবলিশড হতে হবে। সো আচ্ছা, তারপরে আচ্ছা। তো
2009-10 থেকে টানাই তো 10 বছর পরে এসে অনেক ট্রায়াল এন্ড এরর রাইট। ভিতর দিয়ে গেছে। 2012-এ আমি বাংলাদেশে ওই সময় গিয়েছিলাম একটা যে বড় প্রজেক্ট নিয়ে। ওইটা আমাদের প্রথম কো-প্রোডাকশন করার কথা ছিল হলিউড এবং বাংলাদেশের। এটা হচ্ছে ফাদার অফ দ্য নেশন নামে একটা প্রজেক্ট, যেটা হচ্ছে বঙ্গবন্ধুর আচ্ছা, উপরে আচ্ছা। বায়োগ্রাফি, যেটা যে পরে সে হুম, 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 হুম। ফিল্মটা ও হলো। আচ্ছা। তো হ্যাঁ, হ্যাঁ। ওইটার প্রথম ইনিশিয়েটিভটা ওই সময় আমি এবং আমার বাবা এনায়েত আকবর মিলন আমরা ওই প্রজেক্টটা শুরু করলাম এবং বঙ্গবন্ধু ট্রাস্টির সাথে আমরা এটা কাজ করা শুরু করলাম স্ক্রিপ্ট ডেভেলপমেন্টে। ওই সময় বাংলাদেশ থেকেও আমাদের সাথে শহীদুল আলম সাচ্চু উনি ছিলেন ওই টিমে, এবং আমাদের বেশ কাজ অনেক দূর আগে ছিল এবং স্ক্রিপ্টও আমাদের ফাইনাল হয়ে গেছিল। কাস্টিং টাস্টিং সবকিছুই আমাদের শুরু হয়েছিল। তারপরে কোন এক কারণে এসে ওইটার পিছনে আমরা প্রায় 3 বছর মতো কাজ করেছিলাম টানা। তারপরে কোন এক কারণে আসলে অনেক বড় ওইটা স্কেলের প্রজেক্ট ছিল। ওই সময় ওই প্রজেক্টটা থেমে গেছিল। থেমে যাওয়ার রাইট। পরে তারপরে 3 বছর আপনি ওটাতে করেছিলেন, এন্ডোর্স 3 বছর করেছিলেন। 2012 থেকে 2015 পর্যন্ত। তারপরে আমার বাবার আমি একটা প্রোডাকশন করলাম অচেনা হৃদয় নামে, যেটা আমিও প্রডিউসার হিসাবে ছিলাম আমার বাবার সাথে। ওইটা আমাদের প্রথম বাংলাদেশের একটা সিনেমা ছিল প্রোডাকশনের। ওইটাতে এবিএম সুমনের কাস্টিং ছিল, ইমন, তারপরে রাইট। মানে একটা ট্রেডিশনাল বাংলাদেশি এখন ফিল্ম। পর্যন্ত 35টি ছবি প্রডিউস করেছেন। অ্যাজ এ প্রডিউসার হিসেবে, কো প্রডিউসার বা কো রাইটার হিসেবে কাজ করার বেস্ট এক্সপিরিয়েন্সটা কি? আমরা সাধারণত মূর্খ গানে বলি প্রডিউসার মানেই টাকা লগ্নি করা, আসলে তো তা নয়। প্রডিউসারই মূলত মূল দায়িত্বে থাকে। তো ওই জায়গা থেকে আপনার বেস্ট এক্সপিরিয়েন্স কি প্রথম দিককার সময়? কোন 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 ছবির কথা বলবেন আপনি? প্রথম দিককার আমি আমার নিজস্ব এক প্রোডাকশনস এর শুরু করি প্রডিউসার হিসেবে, যেটা আমি কিন্তু আগে ওইভাবে বুঝতে পারি নাই যে আমি প্রডিউসার হব। আমি মনে করছিলাম ঠিক আছে মেকিং এ গেলে আমি ডিরেক্টর হব। তখন আস্তে আস্তে আমার এই অ্যারেঞ্জমেন্ট গুলা করা শুরু করলাম আমি। যেটা হচ্ছে একটা প্রডিউসারের মূল কাজ, পুরা প্রোডাকশনটাকে অ্যারেঞ্জ করা, কাস্টিং অ্যারেঞ্জ করা, পয়সা অ্যারেঞ্জ করা, নিজের পয়সা না হলেও হয়তো ইনভেস্টরের কাছ থেকে, এক্সিকিউটিভ রাইট। প্রডিউসারের কাছ থেকে, স্টুডিওর সাথে ডিল করে পয়সাটা অ্যারেঞ্জ করা, লোকেশন অ্যারেঞ্জ করা, ক্যারেক্টার মানে সরি অ্যাক্টরস কাস্টিং করা, এগুলো সব কিছুর মধ্যেই কিন্তু একটা প্রডিউসারের হাত থাকে। এবং গল্প সাজানোর মধ্যেও, যেটা অনেকেই বোঝে না, যে একটা প্রডিউসারের কাজ কিন্তু প্রতিটা সেক্টর, প্রোডাকশনের প্রতিটা সেক্টরে সুপারভাইজ করা না, ফাদার অফ এবং দ্য প্রজেক্ট। রেসপন্সিবিলিটিটা নেওয়া। রাইট, রাইট। সো ওইটা আমার কাছে ন্যাচারালি, আমার একটা ফিল্ম আমি করেছিলাম মাই ফরেন দেশ। ওইটা একটা এক্সপেরিমেন্টাল ফিল্ম ছিল আমার যখন 18 বছর বয়স। আম, ওইখান থেকে আমি বলবো যে প্রফেশনাল আমি শুরু করলাম প্রডিউসিং হিসাবে। তার আগে আমি প্রডিউস করতাম টেলিভিশন প্রোগ্রাম এখানে সেখানে গ্রুপ হিসাবে, কিন্তু এই মাই ফরেন দেশটা ছিল আমি পুরাপুরি নিজের উপরে, নিজে ফাইন্যান্স করলাম, নিজে প্রডিউস করলাম, অ্যারেঞ্জমেন্ট সবকিছু আর কি। এবং ওইটাতে আমি অ্যাক্টিংও করেছিলাম, ডিরেকশন দিয়েছিলাম, ক্যামেরার কাজও এখানে, মানে সব সেক্টরে আমি কাজ করলাম। করে তারপরে ওইটা একটা ফেস্টিভ্যাল পিস ছিল। ওইভাবে কমার্শিয়ালি ওই সময় ওইটা ছাড়ি নাই। ওইটা মেনলি কিছু ফেস্টিভ্যালসে ভালোভাবে চলার পরে ওইখান থেকে আমার আরো কিছু অপরচুনিটিস আসলো। কেন, মেনলি আমি যেটা দেখলাম হলিউডে কাজ করে এবং এখন সব জায়গায় মেন একটা প্রডিউসার ডিরেক্টরের কাজ হচ্ছে প্রোডাক্টটাকে ডেলিভারি দেওয়া। আমরা রাইট। আমরা একটা প্রোডাক্ট বানাচ্ছি, শুধু আমাদের আর্টিস্টিকলি চিন্তা করলে হবে না, আমাদের বিজনেস মাইন্ড হিসাবেও চিন্তা করতে হবে। সো ওই প্রডিউসার সাইডটা ওই সময় আসে যখন আমাদের বিজনেস সাইডটা চিন্তা করতে হয়। হুম, হুম, হুম। এমন সিম্পল একটা উদাহরণ আমি দিতে পারি। যখন আমরা শুটিং করি, একটা ডিরেক্টর সবসময় চাবে যে ঠিক আছে 2টা টেকের পরে হয়তো আর একটা টেক নিই, 3 নাম্বার টেক আর একটা নিই, এরকম। বা লোকেশন হয়তো একটা দেখে খুব পছন্দ হলো, ওইটা ছাড়া হবেই না, এরকম একটা ক্রিয়েটিভ আর্টিস্টের যখন চিন্তা হয়। কিন্তু প্রডিউসার চিন্তা করলে চিন্তা করবে যে এই এই লোকেশনে আমরা কতক্ষণ থাকতে পারবো, কত খরচ যাবে, বা আমি যদি আরেকটা টেক নিই তাহলে আমার আরো কত সময় চলে যাবে। এবং সময় মানেই হচ্ছে মানি এখানে, মানে এক রাইট। সেকেন্ড চলে গেলেও ওইটারও পয়সার হিসাব দিতে হবে। সো ওই হিসাবটা তখন চিন্তা করতে হয়। সো আমার ন্যাচারালি আস্তে আস্তে প্রজেক্ট টু প্রজেক্ট যখন আমি প্রডিউস করা শুরু করলাম, ডিরেকশন দেওয়া শুরু করলাম, আমি ওই বিজনেস সাইডটাও বেশ অনেকটা শিখতে পেরেছি। এবং আমার আচ্ছা।
একটা ভাগ্য ভালো, আমি যখন হলিউডে প্রথম পড়াশোনা করতেও আসি এবং কাজ করা শুরু করলাম, তখন আমার আম বেশ অনেকগুলা স্টুডিও হেড আমার মেন্টর হিসাবে ছিল। যেটা আমি যে আগে আপনি জিজ্ঞেস করলেন যে কোন ইনফ্লুয়েন্স আমার লাইফে ছিল। আমি বলব মানে প্রতিটা সেক্টরে এবং প্রতিটা লেভেলের ওরকম আমার ইনফ্লুয়েন্স এবং মেন্টরশিপ ছিল। আ আ যারা আমাকে অনেকভাবে সাহায্য করেছে। বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে সত্যি কথা হলো যে এটা বিজনেস। শুধু আমাকে সাহায্য করার জন্য কেউ সাহায্য করবে না। হুম, আমারও হুম। ওই মানুষটাকে কিছু একটা দিতে হবে বা ওই রাইট। কোম্পানিকে কিছু একটা আর দিতে হবে। আপনি শুরুর দিকে ওখানকার হলিউড প্রোডাকশনে যখন পিচ করতেন, বা সেটা ইনভেস্টর হোক বা ডিস্ট্রিবিউটর হোক, সেই ক্ষেত্রে আপনার প্রিপারেশনটা কি ছিল? এখন না হলে আপনার বিশাল পোর্টফোলিও রয়েছে, আপনি একদম জায়ান্টদের সাথে আপনি কথা বলতে পারেন বা মিটিং করতে পারেন। শুরুর দিকে তো নিশ্চয়ই এই জায়গাটা আপনি কিভাবে রিকভার করতেন, বা আপনার প্রিপারেশন গুলো কেমন ছিল? প্রিপারেশনটা আসলে আমার সবসময় ট্রায়াল এন্ড এরর। মানে এটা এমন একটা ইন্ডাস্ট্রি যে কারোরই পথ কিন্তু একদম সেম হবে না। মানে হ্যাঁ, অনেকটা একই পথে আমরা চলতে পারি, বাট জি। ওই জার্নিটা একই হবে না কারোরই। ওইটা অনেকটা লাক ফেভার করে, অনেকটা আল্লাহর হাতে থাকে, অনেকটা মানুষ চেনা জানার নেপোটিজমও থাকে। এখন ওই নেপোটিজমটা কি কারণে? নেপোটিজমরা অনেক সময় অনেকের হয়তো আ আ ইয়ে ছেলে, ভাস্তে, বন্ধু থাকে, তাদেরকে আমরা সাহায্য করি হয়তো একটা কিছু দিয়ে। বা হয়তো আ আমার কারণে একটা প্রোডিউসার অনেক টাকা কামাচ্ছে। বা হুম, আমার হুম, কারণে একটা আর্টিস্টের সাথে কাজ করতে পারছে একটা প্রোডিউসার, বা হুম, আমার হুম, কারণে একটা ফিল্ম বানাতে পারছে। সো সব ফ্যাক্টরি এখানে কাজ করে আম আগে যাওয়ার নেক্সট লেভেলের। এবং আমি তখন আম যখন আমি শুরু করলাম ১৮ বছর বয়স থেকে হলিউডে, তখন থেকেই আমি আ একটা বড় শিক্ষা পেলাম যে এটা বিজনেস। এবং আমার নাম্বার 1 জিনিস মাথায় রাখতে হবে যে প্রোডিউসার, এক্সিকিউটিভ প্রোডিউসার হোক, স্টুডিও হোক, আমার এই মানুষগুলাকে হ্যাপি রাখতে গেলে প্রফিট করতে হবে। যেইভাবে আমার যেই কাজটাই থাকুক না কেন, আমি ডিরেক্টর হলে আমার যে ডিরেক্টর হিসেবে যে রেসপন্সিবিলিটিটা, বা আমি ক্যামেরাম্যান হলে ক্যামেরাম্যানের যে রেসপন্সিবিলিটি, আর্টিস্ট হলে আমার ওইটা আমার মানে সবসময় টার্গেট ছিল যে নো ম্যাটার হোয়াট আমার কাজ আমি ব্লাইন্ডলি করব, যাতে এই মানুষটা বেনিফিট হোক আমার কাজ থেকে। আমি কখনো আমার নিজের জন্য কাজ করি না। আমি রাইট, সবসময় রাইট। আর একজনের জন্য কাজ করছি, যে না ঠিক আমার বেনিফিটটা আমি পরে দেখছি। এখন এখানে পেমেন্ট কি হলো না হলো ওগুলো পরের কথা। আগে আমি কাজটা করব। কাজটা করে কাজটা আগে সেল করতে হবে আমার।